গতকাল গীতা পাঠের অনুষ্ঠানে যারা সনাতনী সাধুরা ছিলেন তারা অনেকে বললেন যে মুখ্যমন্ত্রীকে পেলে অনেক ভালো হতো, খুশি হতাম, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এলেন না। আমি কি করে জানবো বিজেপির প্রোগ্রামে আমি যাবো কি করে? এবার আপনারা আমাকে বলুন, এটা যদি ইম্পার্শিয়াল প্রোগ্রাম হতো আমি নিশ্চয়ই যেতাম, কিন্তু আমি বিজেপির প্রোগ্রামে কি করে যাব? আমি তো একটা পার্টি করি, আমার তো একটা ইডিওলজি আছে। আমি সব ধর্মকে সম্মান করি, আমি সব বর্ণ সব জাতি সবাইকে সম্মান করি, কিন্তু যেখানে বিজেপি ডাইরেক্টলি ইনভলভ সেখানে আমি যাবো কি করে বলুন তো? যারা বলছে আমার নেতাজিকে ঘৃণা করি, গান্ধীজিকে মানি না, আমি সেখানে যেতে পারবো না। আমার বাবা মা এই শিক্ষা আমায় দেয়নি, আমার বাংলার মাটি এই শিক্ষা দেয়নি, আমাদের টিচার্সরা এই শিক্ষা দেয়নি। বাংলাকে যারা অপমান ও অসম্মান করে, যারা বাংলা বিরোধী, তাদের সাথে আমি নেই। না হলাম রামের, না হলাম রহিমের, মানে এইরকমই কিছু মমতা ব্যানার্জি মনে মনে ভাববেন যে না আমি রামের হতে পারলাম, না আমি রহিমের হতে পারলাম। আজ এমন অবস্থায় দাঁড়িয়ে আমি অবাক হয়ে গেলাম মমতা ব্যানার্জির মন্তব্য শুনে। দিদি বলছেন যদি এটা বিজেপির প্রোগ্রাম না হতো, যদি লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ যদি বিজেপির প্রোগ্রাম না হতো, তাহলে আমি তো যেতাম। আমি তো যেতাম। যা মনকে ছুঁয়ে গেল, মনকে বলে দিল যে আপনার যাওয়ার কতটা ইচ্ছে ছিল, কিন্তু আপনি যেতে পারলেন না। দিনের শেষে হুমায়ুন কবির যে আপনার মুখোশটি খুলে দিল, তা মানুষের সামনে ওপেন হয়ে গেছে, আর আপনি লুকোতে পারবেন না। যে মমতা ব্যানার্জি সামনে যদি কেউ জয় শ্রীরাম বলে ফেলতো, তাহলে দিদি তো গাড়ি থামিয়ে কলার ধরে বলতেন যে ভাই তুই কে রে, কে গালাগালটা কে করলো? মানে জয় শ্রীরামের সঙ্গে যে মানুষ গালাগালকে কম্পেয়ার করে, সেই ব্যক্তি যখন বলেন যে আমি তো গীতা পাঠে যেতাম, আমাকে তো সেইভাবে বলা হয়নি, মানে এটা তো বিজেপির প্রোগ্রাম বলে আমি যেতে পারিনি। তো এখান থেকে বুঝুন যে এই ইলেকশনে দিদিও বুঝছেন যে যদি কেউ বাঁচাতে পারে তাহলে রামই বাঁচাতে পারে, রাম ছাড়া আমার বাঁচা মুশকিল আছে, কারণ সবই হাত থেকে গেছে, 30% তো গেছেই গেছে। আর এইদিকে আমার করাপশন, আমার উন্নতি, আমার উন্নয়ন, আর লক্ষ্মী ভান্ডারে কিছু ম্যাজিক হবে না, কারণ লক্ষ্মী ভান্ডারও আমি আর বাড়াতে পারবো না, 500 টাকা এক্সট্রা দিতে পারবো না, আমার অর্থ দপ্তর আমাকে পারমিশন দেবে না। তো এবার যদি রাম ভক্তের মধ্যে যদি কেউ এদিকে একটু ঢলে পড়ে আর তাদের মধ্যে একটু যদি ইমোশন চলে আসে, তাহলে হয়তো আমি বেঁচে যেতে পারি। কারণ এই জাতীয় নির্বাচন কমিশন যে বসে এখানে এসআইআর করাচ্ছেন, সে অ্যাটলিস্ট মানে আমার রাজ্য ছাড়ছে না। হ্যাঁ, মানে এতটাই বড় খবর রয়েছে যেখানে জানা যাচ্ছে যে এবার রাজ্যের নজরদারির জন্য কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিরক্ষা সহ 5 মন্ত্রকের যুগ্ম সচিবকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছেন জাতীয় নির্বাচন কমিশন। দায়িত্ব দেওয়া হবে বেশ কিছু পার্টিকুলার জেলার, যেখানকার ভোটার লিস্ট দেখে বোঝা যাচ্ছে যে জন্ম কম ভোটার বেশি, অর্থাৎ জন্মের হারের থেকে ভোটারের সংখ্যা বেশি, যা সন্দেহ তৈরি করে। ইনফ্যাক্ট বেশ কিছু এরিয়া এমন রয়েছে যেখানে রাজনৈতিকভাবে বারবার চর্চায় এসেছে যে এখানে ভাই গন্ডগোল আছে। সেই গন্ডগোল ধরতে এবং কতটা পরিমাণ গন্ডগোল রয়েছে সেটার জন্য আরো 5 জন আসছেন। সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করি। দিদি ভাষণ দেবেন আর বিএলওদেরকে ভয় দেখাবেন না বা জাতীয় নির্বাচন কমিশনকে কিছু বলবেন না, এটা তো হতে পারে না। তাই আমি 30 সেকেন্ডের একটি ভিডিও আপনাদের সামনে চালাবো যে দিদি আবার কি বললেন, তারপর আমরা এই ডিটেলস খবরে ঢুকবো, যেখানে আজকে আমি জানাবো যে কিভাবে মাইনরিটির ভোট নিয়ে 15 বছর সরকার চালিয়ে সেই মাইনরিটিকে এত বড় বাঁশ দিয়েছেন বলতে পারেন এই ওয়াকফকে নিয়ে, আপনারা ভাবতে পারবেন না। আগে ভিডিওটি শুনুন, তারপর যাই ডিটেলসে। প্রেশার দিয়ে আমি শুনেছি কাউকে কাউকে আগে বলা হয়েছিল জেলে পাঠাবে, নয় চাকরি খেয়ে নেবে। কত সব চাকরি খাওয়ার মালিক ইলেকশনে আসে চলে যায়, সরকার কিন্তু থেকে যায়, এটা মাথায় রাখবেন। ইলেকশন নোটিফিকেশন হওয়ার পরে ইলেকশন কমিশনের দায়িত্বে থাকে যতদিন ইলেকশনটা কমপ্লিট না হচ্ছে, বাদ বাকি তাদের তো কোনো দায়িত্ব নেই। ভোটার লিস্ট হচ্ছে মানে কি সব কিছু বন্ধ? আর 2 মাসের মধ্যে করতে হবে কেন তাড়াহুড়ো করে? আগেরবারে তো 2 বছর লেগেছিল। 2001-এ ইলেকশন হয়েছিল, 2002-এর পরে শুরু হয়েছিল, 4-এ গিয়ে শেষ হয়েছিল, 4-এ তারপরে ইলেকশন হয়েছিল। হঠাৎ কি শুনলেন? মমতা ব্যানার্জি বলছেন ইলেকশন আসে আর চলে যায়, সরকার কিন্তু থেকে যায়। ইলেকশন আসে আর চলে যায়, সরকার কিন্তু থেকে যায়। মানে এখানে বুঝতে হবে আপনাদেরকে যে এই যে কনফার্ম ভোটার যাদেরকে মমতা ব্যানার্জি নিজের হাতে গড়েছিলেন, তাদের উপর ভরসা রেখে দিদি বলছেন সরকার কিন্তু এখানে থেকে যাবে, ইলেকশন আসবে আর চলে যাবে।
কিন্তু যখন দিল্লিকে নিয়ে বক্তব্য রাখেন তখন বলেন যে ভাই অহংকার করো না, সরকার কিন্তু পড়ে যাবে, এ সরকার আর টিকবে না, কারণ ক্ষমতা চিরস্থায়ী নয়। তো এই ইকুয়েশনটা পশ্চিমবঙ্গে ঢুকলে কেমন যেন পরিবর্তন হয়ে যায়, সেটা আপনারাও জানেন, আমিও জানি। আর পরিবর্তন হবার যথেষ্ট কারণ রয়েছে, যেখানে জানিয়ে দিই আপনাদেরকে যে এইবার জাতীয় নির্বাচন কমিশনের দিক থেকে আরো 5 জন আইএএস অফিসারকে নিয়োগ করা হয়েছে রাজ্যে। কেন নিয়োগ করা হয়েছে তারও ভয়ঙ্কর ভয়ঙ্কর এক্সাম্পল আমার সামনে রয়েছে, কিন্তু প্রথমেই আমি আপনাদেরকে জানাবো যে এইবার রাজ্যে মাঠে নেমেছেন কড়া নজরদারির জন্য কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিরক্ষা সহ 5 মন্ত্রকের যুগ্ম সচিবকে পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। এই কারণে, কারণ এত গন্ডগোল, যা ফ্যাক্ট চেকিং মাত্র দিল্লিতে ধরা পড়ছে, পশ্চিমবঙ্গে ধরাই পড়ছে না। আর সব থেকে বড় কথা হচ্ছে যে বিএলওদেরকে ভরসা করে এই কাজে নামা হয়েছিল এসআইআর এর, সেই বিএলওদের ওপর জোর করে হোক বা তারা নিজে থেকে প্রভাবিত হয়ে হোক বা একটা সেকশন কম্প্রোমাইজ করে হোক, তারা ভুল নথি অলরেডি আপলোড করে দিয়েছে, যেটাকে নিয়ে শুক্রবার দিন বৈঠকে জাতীয় নির্বাচন কমিশন দিল্লি থেকে জানিয়েছেন সিইও মনোজ কুমার আগরওয়ালকে যে বিষয়টা ঠিক হচ্ছে না, আরো 4 দিন সময় দেওয়া হলো, পুরো মানে ব্যাক চেকিং করা হবে, অর্থাৎ ব্যাকে গিয়ে নথিগুলোকে চেক করে যদি মনে হয় থাকে যে আমি ভুল করেছি, ভুল নথি দিয়েছি, তাহলে সেটাকে শুধরে নেওয়ার জন্য জাতীয় নির্বাচন কমিশন অর্থাৎ দিল্লি থেকে 4 দিন এক্সট্রা টাইম দেওয়া হলো। বিষয়টি জানতে পেরে সিইও মনোজ কুমার আগরওয়াল বিএলওদের কাছে জানিয়েছেন, জেলা শাসকদেরকে জানিয়েছেন, যারা বিএলওদেরকে পুরো বিষয়টা কনভে করছেন বা জানাচ্ছেন। আর ইতিমধ্যে জানা যাচ্ছে যে স্পেশাল রোল অবজারভার আইএএস সুব্রত গুপ্তাকে নিয়োগ করা হয়েছিল, যার উপর মমতা ব্যানার্জি এত চটেছিলেন, তিনি অলরেডি দিল্লি বেরিয়ে গেছেন। আজকে রয়েছে জাতীয় নির্বাচন কমিশন সহ আরো 2 নির্বাচন কমিশনের সাথে বৈঠক, যেখানে হিয়ারিং এর আগে সুব্রত গুপ্তা যা যা ইনফরমেশন রাজ্য থেকে কালেক্ট করেছেন তার ফুল ডকুমেন্ট নিয়ে অলরেডি দিল্লি পৌঁছে গেছেন। কিভাবে বিএলওরা গন্ডগোল করেছে আর কতটা সাহস আস্পর্ধা তারা নথি নিয়ে হেরফের করেছে এবং সঠিকভাবে যে এসআইআরটা করছে না বা করতে পারছে না তার ডিটেলস তথ্য নিয়ে আজকে সুব্রত গুপ্তার সঙ্গে অলরেডি পৃথক বৈঠক হতে চলেছে, যেখানে নির্বাচন কমিশনের দপ্তর থেকে এটাও জানিয়ে দেওয়া হয়েছে যে যেটা নেক্সট পর্যায়ে স্টার্ট হবে, অর্থাৎ হিয়ারিং এর টাইম স্টার্ট হবে। হিয়ারিং এর আগে তো ঘন্টায় ঘন্টায় লক্ষ লক্ষ ভোটার এমনি বাদ যাচ্ছে, তো সেখানে হিয়ারিং স্টার্ট হবার আগে জানিয়ে দিয়েছেন যে পুরো হিয়ারিংটা হবে ক্যামেরার সামনে, যেখানে কমিশন কন্ট্রোল রুম থেকে সরাসরি এটা সম্প্রচার করা হবে এবং পুরো হিয়ারিং রেকর্ড করা হবে। কারণ আর এক ফোঁটা রাজ্যের কোনো আধিকারিক বা রাজ্যের কোনো কর্মকর্তার ওপর জাতীয় নির্বাচন কমিশনের ভরসাই নেই, কারণ এরা যা খুশি তাই করতে পারে, কারণ এদেরকে একটা পার্টিকুলার পার্টির দ্বারা এরা ডমিনেটেড। ইনফ্যাক্ট এখানে জানা যাচ্ছে যে বেশ কিছু এরিয়া এমন রয়েছে, বেশ কিছু বুথ এরকম রয়েছে যেখানে নির্বাচন কমিশন সরাসরি নজর রাখছেন। যে সমস্ত বুথে জন্মের হারের থেকে ভোটারের হার বেশি, যে সমস্ত বুথ আগেও রাজনৈতিক কারণে চর্চা এসেছে, সেই সমস্ত বুথে নিজে জ্ঞানেশ কুমার নজর রাখছেন। এবং আমি আপনাদেরকে জানিয়ে দিই, যারা মাঠে নেমেছেন তারা দিগ্গজ আইএএস অফিসার। ইতিমধ্যে আপনারা জানেন যে তথ্য চমকে দিয়েছে জ্ঞানেশ কুমারকে, সেটা হচ্ছে 54,59,541 জন ভোটার যাদের নাম বাদ যেতে পারে। এবং যখন জানা গেছিল 2,208টি এমন বুথ রয়েছে যেখানে একজনও মৃত ভোটার নেই, তথ্য যাচাই করতেই বুথ সংখ্যা হয়ে দাঁড়ালো 7টি। এটাও অদ্ভুত ব্যাপার যে এখনো আমাদের রাজ্যে এমন 7টা বুথ রয়েছে যেখানে একটিও মৃত ভোটার নেই, যা কোথাও না কোথাও জাতীয় নির্বাচন কমিশনকে কনফার্ম করে দিচ্ছে যে এরা ঘোটালা তো করেছে আর ভয়ঙ্কর ঘোটালা করেছে, আর এই 7 সংখ্যার 7 থাকবে না, এটা খুব তাড়াতাড়ি 0 হয়ে যাবে। কিন্তু প্রশ্ন উঠছে সেই 2,208টি বুথের কথা, যেখান থেকে পুরো জল্পনা তৈরি হলো। যদি এটা দিল্লিতে ধরা না পড়তো তাহলে আজ কিন্তু সংখ্যা তাই থাকতো, 7-এ নামতো না। তার মানে কত বড় গরমিল হয়েছে। সেই গরমিলকে ধরার জন্য আর সঠিকভাবে এসআইআরটা হয়েছে কিনা সেই কারণে 5 জন যে আইএএস কে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি এক এক করে আপনাদেরকে জানাই। মেদিনীপুর ডিভিশন থেকে দায়িত্ব দেওয়া হয়েছে নীরজ কুমার বনসোরকে, যিনি আইএএস জয়েন্ট সেক্রেটারি স্বরাষ্ট্র মন্ত্রক। দায়িত্ব দেওয়া হয়েছে প্রেসিডেন্সি ডিভিশনের কুমার রবিকান্ত সিংকে, যিনি আইএএস জয়েন্ট সেক্রেটারি প্রতিরক্ষা মন্ত্রক। মালদা ডিভিশন আলোক তিওয়ারি, আইএএস জয়েন্ট সেক্রেটারি অর্থ মন্ত্রক। জলপাইগুড়ি ডিভিশন পঙ্কজ যাদব, আইএএস জয়েন্ট সেক্রেটারি গ্রামোন্নয়ন মন্ত্রক। বর্ধমান ডিভিশন কৃষ্ণ কুমার নিরালা, আইএএস জয়েন্ট সেক্রেটারি তথ্য ও সম্প্রচার মন্ত্রক। এর থেকে বুঝতে পারছেন আপনারা যে এক একজন অভিজ্ঞ আইএএস অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে, পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে, যে পার্টিকুলার জায়গায় যেভাবে এসআইআর হয়েছে সেখানকার জেলা শাসকের সাথে
একসাথে পুরো বিষয়টা কিভাবে আপলোড করা হয়েছে, ডেটা এন্ট্রি অপারেটর যারা রয়েছেন তারা কিভাবে পুরো প্রসেস করেছেন, পুরো কাজটি কিভাবে হয়েছে তার পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণই করতে আসছেন এই দিগ্গজ আইএএস অফিসার যারা মাঠে অলরেডি নামতে চলেছেন। আর তার আগেই সুব্রত গুপ্তার সাথে পৃথক বৈঠক হচ্ছে। এবার আমি আপনাদেরকে বলি যে এরা গন্ডগোলটা কোন লেভেলে গিয়ে করেছে। একটি ঘটনা সামনে এলো, এই ঘটনাগুলো সামনে আসার কথা না, কিন্তু আসছে। একটি ঘটনা আসছে, তার মানে কত এরকম ঘটনা হয়েছে। একটা ঘটনা সামনে আসছে, সেটা হচ্ছে হিঙ্গলগঞ্জের। অভিযোগ রয়েছে যে এক বাংলাদেশের যুবক যে ভারতীয় বৃদ্ধকে বাবা বানিয়ে এসআইআর এর নাম তুলছে এবং সেই বৃদ্ধকেই বাবা বানিয়ে বেশ কিছু ভারতীয় ডকুমেন্ট অলরেডি বানিয়ে ফেলেছে। জানা যাচ্ছে যে মোশাররফ হোসেন গাজী, যিনি নিজে বাংলাদেশি ব্যক্তি, তিনি ভারতে এসেছেন এবং তার পাশের বাড়ির একজন ব্যক্তি যার নাম হচ্ছে মন্তোজ গাজী, তাকে বাবা বানিয়েছেন। ঘটনাটি হচ্ছে হিঙ্গলগঞ্জ বিধানসভার বরুণহাট রামেশ্বরপুর পঞ্চায়েতের 45 নম্বর বুথের বাসিন্দা এবং তিনি বাবা বানিয়েছেন। এটা জানা যায়নি, এটা ফাঁস হয়নি। ফাঁস করেছেন এই মন্তোজ গাজী, যিনি বাবা, তার পুত্রবধূ। তিনি বলেছেন যে আমার বরের 8 ভাই, 9 নম্বর ভাই নেই। অর্থাৎ এই যে মোশাররফ হোসেন গাজী এ বাংলাদেশি, এ ভাই নয়। মানে ভাবুন, আমি অবাক হয়ে যাই। এই যে তথ্য বাছাই করা, মানে বাবা বানাবো, এবং যে বাবার ধরুন 8টা বাচ্চা বা 7টা, নিজেই বাবা কনফিউজ হয়ে যাবে যে আমার কটা বাচ্চা। এইরকম ফ্যামিলি দেখে তাকে নিজের পুত্র বলা এবং সেই বাবাকে বাবা দেখানো যে হ্যাঁ 9 নম্বর বাবা, মানে 9 নম্বর বাচ্চা আমি, উনি আমার বাবা। তো এরকম ব্যক্তি তো নিজে কনফিউশনে থাকবে যে হ্যাঁ ভাই হতেই পারে 9 নম্বর বাচ্চাটা হয়তো আমারই। তো এইরকম লোকগুলোকে কাজে লাগিয়েছেন এবং এই তথ্য কোথায় থেকে জানা গেল? পুত্রবধূ যেহেতু, মন্তোজ গাজী নিজে বলেননি, ওনার পুত্রবধূ যেহেতু চুপচাপ চুপি সারে বলে দিয়েছেন এবং যেহেতু 8টি বউ রয়েছে না, তো এখন জানাও মুশকিল কোন বউটি বলেছেন, কারণ নাম সামনে আনা তো নিষেধ রয়েছে। তো পুত্রবধূর মধ্যেই একজন কেউ ভাইরাল করে দিয়েছেন এবং জানিয়ে দিয়েছেন মিডিয়াকে যে এই মোশাররফ গাজী যিনি, ইনি কিন্তু ভাই এখানকার বাসিন্দা না, ইনি বাংলাদেশি। আমার শ্বশুরের নাম ব্যবহার করে তাকে বাবা বানিয়ে আমার দেওর সেজে বসে রয়েছে, কিন্তু এ আমাদের ফ্যামিলির কেউই না। তো এই যে একটি ঘটনা যা আপনাকে চমকে দিচ্ছে, যা ধরা অত্যন্ত কঠিন, যেটি একটি বিধানসভার, একটি পঞ্চায়েতের, একটি বুথ নম্বর থেকে বেরিয়ে এসছে, তার মানে এরকম ঘটনা কত রয়েছে। তো বিএলও কনফিউজ হয়ে যাবে যে একজন বাবা আর যখন 8টা ছেলেকে দেখাচ্ছে আর সেই 8টাই নাম তুলছে এসআইআর এ এবং তার মধ্যে 9 নম্বর হতেই পারে। তো এই যে ব্যাপারটা এখানে, ওই কারণে আমি বললাম যে কিছু বিএলওর সৎ উদ্দেশ্য থাকলেও তারা গুলিয়ে ফেলেছে এবং আপলোড করে দিয়েছে নথি, আর কিছু সংখ্যক বিএলও যারা কম্প্রোমাইজড হয়ে ভুলভাল তথ্য ইন্টেনশনালি দিয়েছে, তাদের বিরুদ্ধে কিন্তু আইনি ব্যবস্থাও রেডি রাখছেন জাতীয় নির্বাচন কমিশন, যে কারণে ঘোষণাপত্রের কথা আমি আগেই আপনাদেরকে জানিয়েছি। এ তো গেল এসআইআর। এসআইআর আমাদের রাজ্যে সঠিকভাবে হবে আর পুরোটা স্ক্রিনিং হবে, মানে পশ্চিমবঙ্গে শেষ না, এটা দিল্লিতে স্ক্রিনিং চলছে। আর তারই মধ্যে আরেকটি বড় খবর এলো, এই যে হুমায়ুন কবির চিৎকার করে বলেন যে দিদি কিন্তু আরএসএস এর মুখ্যমন্ত্রী। তো ওই আরএসএস এর মুখ্যমন্ত্রী থেকে অনেক বেটার বিজেপির মুখ্যমন্ত্রীকে অ্যাকসেপ্ট করা, কারণ এটা তো নেওয়া যাচ্ছে না। দিদি মুখোশ পরে শাসন করতে পারেন না। এরই একটি জলজান্ত এক্সাম্পল হচ্ছে ওয়াকফকে নিয়ে। আমি চিৎকার করে করে বলেছিলাম আপনাদেরকে, যখন সেন্ট্রাল থেকে ওয়াকফ আইন পাস হয়ে গেছে, তার মানে ওয়াকফ আইনের এখতিয়ারে যে উম্মিদ পোর্টাল লঞ্চ করা হয়েছে এবং যেখানে, যেটি সেন্ট্রাল পোর্টাল, এবং যেখানে বলা হচ্ছে যে ওয়াকফের যত সম্পত্তি রয়েছে তা আপলোড করতে হবে, অর্থাৎ তা সরকারকে জানাতে হবে। এই কাজ যত দ্রুত হবে তত ভালো। 6 মাসের টাইম দিয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্ট। স্টেট গভর্নমেন্ট কিন্তু মুর্শিদাবাদে মার দাঙ্গা, মোটামুটি যা আমরা চিত্র দেখেছিলাম, যাচ্ছে তাই হয়েছে। ওয়াকফকে নিয়ে আমরা লাগু হতে দেব না, এই করতেই থেকে গেলেন। শেষ পর্যন্ত লাগু তো করতেই হলো। 27 নভেম্বর থেকে মাত্র ডেডলাইন ছিল 6 ডিসেম্বর। তো 27 নভেম্বরে রাজ্য সরকার বলছে যে হ্যাঁ ভাই আপনারা সব ওয়াকফের সম্পত্তি উম্মিদ পোর্টালে আপলোড করুন। খুব স্বাভাবিক ব্যাপার যে অতটুকু টাইমের মধ্যে এত সম্পত্তি আপলোড করা সম্ভব না। আপলোড করা সম্ভব না মানেই হচ্ছে সেটা কিন্তু আর ওয়াকফ সম্পত্তি না, সেটা কিন্তু কেন্দ্র সরকার নিজের সম্পত্তি বলবে এবং খুব সহজেই সরকার নিজের কন্ট্রোলে নিয়ে নেবে। তো মমতা ব্যানার্জি এই সরকারের থেকে যেভাবে এই বাঁশটি একটি পার্টিকুলার সম্প্রদায়ের লোককে দিয়ে ফেলেছেন, তা নিজের মধ্যে চমকে দেওয়ার মতো। এখন আবার রাজ্য সরকার বলছেন দরদি হয়ে যে না না আমি যাবো তো, আমি ট্রাইব্যুনাল কোর্টে গিয়ে টাইম এক্সটেন্ড করব। কিন্তু জানিয়ে দিই আপনাদেরকে যে এরকম কোনো খবর নেই, যেখানে সোমবার দিন অলরেডি তথ্য প্রকাশ করলো কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক, যিনি পোর্টালে ডিটেলস তথ্য দিয়ে দিয়েছেন। জানা যাচ্ছে যে 5,17,040টি সম্পত্তি অলরেডি উম্মিদ পোর্টালে আপলোড করা হয়েছে। কিরণ রিজিজু বলতে পারেন এখন থেকে, মানে আজকে
আজকের ডেট থেকে 1 সপ্তাহ আগে এসে তিনি বলে দিয়েছিলেন যে কোনো টাইম কিন্তু এক্সটেন্ড করা যাবে না, ইমিডিয়েটলি আপনাদের সম্পত্তি কিন্তু নথিভুক্ত করুন, তারপর সেটা যাচাই হবে বাতিল হবে সেটা অন্য কথা, সেটা বিবেচনার ব্যাপার, কিন্তু আপলোড করুন। তো রাজ্য সরকার তো ভাই চাপই নেয়নি। জানা যাচ্ছে উত্তরপ্রদেশের সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি যেটা নথিভুক্ত হয়েছে তা হচ্ছে 92,830, এটা হচ্ছে সুন্নিদের, আর 6,485 এটা সিয়াদের। আচ্ছা, মহারাষ্ট্র এরকম ভাবে আপলোড করেছে, কর্ণাটকা করেছে, যেখানে মহারাষ্ট্র কর্ণাটকের সংখ্যা হচ্ছে কোথাও 62,000 সামথিং আর কোথাও 58,000 সামথিং, সেই জায়গায় পশ্চিমবঙ্গ মাত্র 23,086টি সম্পত্তি আপলোড করতে পেরেছে। মানে তারা উমিদ পোর্টালে সঠিকভাবে আপলোড করতে পারেনি এবং টাইমই পায়নি, কারণ রাজ্য সরকার তো বলেই দিয়েছিল যে ভাই দরকার নেই, আমি তো লাগুই হতে দেব না। কিন্তু রাজ্য তো ছোট ভাই, কেন্দ্র তো বড় দাদা, বড় ভাইয়ের কথা শুনতে হবে, এটাই আমাদের সংস্কৃতি, এটাই আমাদের শিক্ষা। আর তার থেকে বড় কথা হচ্ছে যে আমাদের দেশ কনস্টিটিউশনাল অনুযায়ী চলে, আর আমাদের দেশে এখন ছোট ছোট রাজা বা ছোট ছোট রাজত্ব নেই, এটা একটা দেশ যেটাকে কনস্টিটিউশন চালায়। সুতরাং রাজ্যকে অ্যাজ পার কনস্টিটিউশন চলতে হবে। আর আপনারা তার রেজাল্ট দেখতে পাচ্ছেন যে ঝেড়ে মমতা ব্যানার্জি মাত্র 10 দিনের টাইম দিয়েছিলেন, যার জন্য পুরোপুরি সম্পত্তি কিন্তু আপলোড করা হয়নি। এরপর সেই ওয়াকফ সম্পত্তি নিয়ে কি হবে কি হবে না সেটা তো আমরা দেখবো, কিন্তু বিষয়টা হচ্ছে হুমায়ুন কবির যে কথাটি বলেছিলেন সেটি খুব একটা ভুল বলেননি, কারণ ইন্টেনশনালি এরকম কাজ করা, কারণ দিদি তো জানতেন মমতা ব্যানার্জি ভালোভাবে জানতেন যদি আপলোড না করা হয় তাহলে কিন্তু মুশকিল আছে। ইনফ্যাক্ট দিদি এটাও জানতেন যে আমাকে সেন্ট্রালের কথা মানতেই হবে, বা হয়তো জানতেন না, এবার বলাও যায় না, মমতা ব্যানার্জি তো সবই সম্ভব। তো যাই ঘটেছে, মুসলিম সম্প্রদায়ের যারা ওয়াকফ সম্পত্তিকে নিয়ে চিন্তিত তাদের জন্য সর্বনাশেরই ঘটেছে। এখন দেখা যাক ট্রাইব্যুনালে মামলাটি গেলে কি হয়। বাকি পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করবো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।